হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় অর্থাৎ গ্যাস, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এর দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে গ্যাসিয়াস ল। যদি কোনো গ্যাসীয় পদার্থকে নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া হয়, অর্থাৎ মাস অফ গ্যাস যদি ফিক্সড করে দিই আমরা, মাস অফ গ্যাস ফিক্সড, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য, নির্দিষ্ট ভর মানে অ্যামাউন্ট অফ গ্যাস ফিক্সড, অ্যামাউন্ট অফ গ্যাস ফিক্সড একই কথা, অর মোল ফিক্সড, মোল অফ গ্যাস ফিক্সড একই কথা। তার মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে যদি আমরা কোনো সূত্রের মাধ্যমে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রধান যে প্যারামিটারগুলো সেগুলো হচ্ছে পি, ভি এবং টি। এই পি, ভি এবং টি দ্বারা কোনো গ্যাসীয় পথের বৈশিষ্ট্য নিরূপণ করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে মূল প্যারামিটার যেটা, যে 5টা যে গ্যাসীয় মেজারেবল প্যারামিটার ছিল, চাপ, তাপমাত্রা, আয়তন, ভর এবং ঘনত্ব, এদের মধ্যে যদি আমরা ভরকে কনস্ট্যান্ট করে দিই বা ভরের কোনো পরিবর্তন যদি আমরা না করি, তাহলে পরিবর্তনশীল রাশি থাকে 3টা, ঘনত্ব ভরের কারণে পরিবর্তিত হয়। তাহলে সেই ক্ষেত্রে কি পিভিটি, তাহলে প্রধান উপাদান কোন 3টা? চাপ, তাপমাত্রা এবং আয়তন। এই চাপ, তাপমাত্রা এবং আয়তন এদের পরিবর্তন করে বিজ্ঞানীরা বিভিন্নভাবে যে সূত্র প্রদান করেছেন, যে সূত্রগুলো গ্যাসীয় পদার্থ মেনে চলে বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য নিরূপণ করতে যেয়ে যে সমস্ত সূত্র প্রদান করেছেন তাদেরকে বলা হয় গ্যাস সূত্র বা গ্যাসিয়াস ল। তো আমরা সাধারণত 4টা গ্যাসের সূত্র আলোচনা করব এখানে। 1 নম্বর হচ্ছে কি বয়েলের সূত্র, বয়েলস ল, চার্লস ল, চাপের সূত্র যেটাকে রেনো সূত্র বলা হয়, আর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই 4টা সূত্র আমরা পর্যায়ক্রমে একে একে আলোচনা করব। তবে আজকের এই লেকচার 2তে আমরা আলোচনা করব বয়েল এবং চার্লসের সূত্র। এর পরের লেকচারে, লেকচার 3তে যে আমরা চাপ এবং অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হচ্ছে বয়েলের সূত্র। 1 নম্বর বয়েলের সূত্র। বয়েলস ল। এই বয়েলস ল হচ্ছে কি অ্যামাউন্ট অফ গ্যাস ফিক্সড, অ্যামাউন্ট অফ গ্যাস ফিক্সড, আর একটা হচ্ছে যেটা টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। তাহলে এই দুইটা ধর্মকে আমরা হচ্ছে নির্দিষ্ট করে দিলাম। তাহলে যে সমস্ত গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট পরিমাণ হবে আর তাপমাত্রা থাকবে নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে তার চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে চাপ এবং আয়তনের যে সম্পর্ক, সেই সম্পর্কযুক্ত সমীকরণকে বলা হবে বয়েলের সূত্র বা গ্যাসীয় পদার্থের জন্য বয়েলের সূত্র। তাই বলা হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে বোঝা যাচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমরা নির্দিষ্ট পরিমাণ গ্যাস রেখে দিই, তাহলে সেই গ্যাসটার চাপ বাড়ালে আয়তন কমে যাবে, চাপ কমালে আয়তন বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে নির্দিষ্ট টেম্পারেচারে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে বয়েলের সূত্রকে আমরা এভাবে বলতে পারি, যদি লিখতে চাই আমরা, তাহলে একটু লিখে নিতে পারো তোমরা, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য তার চাপ এবং আয়তন পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা গাণিতিকভাবে এই সূত্রটাকে বলতে পারি যে পি প্রপোর্শনাল টু 1/v। ঠিক একইভাবে বলা যায় ভি প্রপোর্শনাল টু 1/p। এটাকে উল্টিয়েও লেখা যায়। কখন? যখন মোল সংখ্যা n ও t ধ্রুব থাকে।
নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাস মানে মোল কনস্ট্যান্ট। তাহলে এইটা হলো আমাদের বয়েলের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে P = K/V বা PV = K। তাহলে এখন যদি এমন হয় যে এই পরিমাণ গ্যাস, এটা V1, তাহলে এখন এর আয়তন ছিল হচ্ছে কত, এই চাপ ছিল কত, P1। একই তাপমাত্রায় এর আয়তন যদি আমরা বাড়িয়ে দিই, আয়তন বাড়িয়ে এটা করলাম, তাহলে এটা V2, তাহলে এখানে কত হবে, এটা P2। আরও যদি বাড়িয়ে দিই আমরা আয়তন, তাহলে এটা হবে V3, চাপ হবে P3। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলতে পারি P1 V1 = P2 V2 = ... Pn Vn = K, অর্থাৎ ধ্রুবক। এইটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে যদি আমরা পাত্র থেকে পাত্রে স্থানান্তরিত করি, তাহলে তার আয়তনের যেমন পরিবর্তন হবে, আয়তন যদি বাড়তে থাকে চাপ কমে যাবে। আবার যদি এদিক থেকে এদিকে আসি, আয়তন যদি কমতে থাকে চাপ বাড়তে থাকবে। তার মানে পি এবং ভি এর গুণফল সবসময় কী হবে, একটা ধ্রুব সংখ্যা। পি এবং ভি এর গুণফল হবে সবসময় ধ্রুব সংখ্যা। এটাই আমাদের বয়েলের সূত্র। এখন এই সমীকরণটা, এই যে পিভি সমান কে অথবা P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান ... Pn Vn, এই সমীকরণগুলোকে বলা হয় সমুষ্ণ সমীকরণ, গ্যাসের সমুষ্ণ সমীকরণ। সমুষ্ণ কেন, একই তাপমাত্রায়, অর্থাৎ আইসোথার্মাল ইকুয়েশন। আইসোথার্মাল ইকুয়েশন অফ গ্যাস, তার মানে এটাকে বলা হচ্ছে গ্যাসের সমুষ্ণ সমীকরণ। তো সমুষ্ণ সমীকরণ কেন, কারণ টি কনস্ট্যান্ট থাকে এই সূত্রগুলিতে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এখন এই পর্যন্ত বয়েলের সূত্র, আমাদের এইটুকু পড়া কিন্তু উদ্দেশ্য নয়, এখন এর বিস্তারিত পড়তে হবে আমাদের। এখন বিস্তারিত পড়তে গেলে আমরা প্রথমে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে যে এর লেখচিত্রের মাধ্যমে দেখাতে চাই যে পরিবর্তনগুলো কেমন আসছে। লেখচিত্রের মাধ্যমে আমরা প্রথমে দেখব। তো লেখচিত্রের মাধ্যমে দেখব কি দেখব আমরা, P বনাম V লেখচিত্র আঁকি আমরা প্রথমে। লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের ব্যাখ্যা, এইটা হলো আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা কি দেখব, P ভার্সাস V লেখচিত্র দেখব আমরা। এটা হলো 1 নম্বর, P ভার্সাস V। তাহলে যেহেতু P প্রপোর্শনাল টু V, যেহেতু আসলে সমীকরণ আগে তারপরে লেখচিত্র, যেহেতু P ভ্যারিজ অ্যাজ 1/V, তাহলে এর লেখচিত্রটা হবে এরকম। এদিকে যদি আমরা V নিই, এদিকে যদি আমরা P নিই x অক্ষের দিকে আর y অক্ষের দিকে, তাহলে এরকম একটা লেখচিত্র পাবো আমরা। এটা হচ্ছে আমাদের P বনাম V লেখচিত্র। এখন এই P বনাম V লেখচিত্রে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে T কনস্ট্যান্ট থাকে, T কনস্ট্যান্ট। এই জন্য এটাকে আইসোথার্মাল গ্রাফ বলা হয়, আইসোথার্মাল গ্রাফ। হ্যাঁ, আইসোথার্মাল গ্রাফ, সমুষ্ণ লেখচিত্র বা সমুষ্ণ লেখ গ্রাফ, আইসোথার্মাল গ্রাফ। তাহলে বয়েলের সূত্র থেকে যে গ্রাফ বা লেখচিত্রটা আমরা পাচ্ছি, এটা হলো আমাদের সমুষ্ণ লেখচিত্র বা আইসোথার্মাল গ্রাফ, P বনাম V লেখচিত্র। এটা P বনাম V লেখচিত্র। এখন যদি এমন হয় P বনাম V লেখচিত্রের এটা 1 নম্বর যদি বলি আমরা, 1 নম্বর, তাহলে 2 নম্বরে এসে যদি আমরা দেখি যে এর তো নির্দিষ্ট তাপমাত্রায় পেলাম, কিন্তু যদি এমন হয় যে T3 is greater than T2 is greater than T1, এইরকম তাপমাত্রায় কী হবে, লেখচিত্র কেমন হবে। যে আমরা 3টা তাপমাত্রা নিয়েছি, যে 3টা তাপমাত্রায় T3 is greater than T2 is T1, এই শর্তে P বনাম P ভার্সাস V লেখচিত্র, এটা কেমন হবে। তাহলে এটার প্রকৃতি অবশ্যই
এরকমই থাকবে, এদিকে হলো ভি, এদিকে হলো পি, এইটা। তাহলে এক এক তাপমাত্রায় এক একটা অবস্থান হবে আমাদের। তাহলে এইরকম একটা লেখচিত্র পাবো আমরা। এখন এই লেখচিত্রগুলোর ক্ষেত্রে কোনটা T2, কোনটা T3, কোনটা T1, এইটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে দেখি আমরা আসলে পিভি সমান কি। পিভি সমান হচ্ছে কৃতকাজ। পিভি সমান হলো কৃতকাজ। পি সমান F/A, তার মানে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। আর ভি হলো কত, আয়তন, মিটার কিউব। তাহলে থাকছে কি নিউটন মিটার, তাহলে নিউটন মিটার মানে জুল। এই জন্য পিভি মানে হচ্ছে কত আমাদের, পিভি মানে হচ্ছে এইভাবে আমরা বলতে পারি যে পিভি মানে হচ্ছে F/A ইন্টু ভি। ভি এর একক হচ্ছে মিটার কিউব, F/A এর একক নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার মানে জুল। তাহলে দেখতে হবে যে বেশি কাজ হচ্ছে কোন অবস্থায়। তাহলে এই অবস্থায় যদি আমরা দেখি তাহলে একটা নির্দিষ্ট চাপ নিলাম আমরা, তাহলে এই কাজটা, এটা হচ্ছে আমাদের তাহলে একটা V1, এটা হলো V2, এটা হলো V3। তাহলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেশি আয়তন কিন্তু দখল করবে। কোনো গ্যাসীয় পথের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে তার আয়তন বেড়ে যায়। তাহলে আয়তন বেড়ে যায়, সেই শর্তটা কোথায় আসছে, এইটার ক্ষেত্রে। তাহলে এই ধ্রুবকটার মান যত বাড়বে, এটা তো টি দ্বারা নির্ধারিত হচ্ছে, তাহলে টি দ্বারা নির্ধারিত এই ধ্রুবকটার মান বৃদ্ধি পাবে কখন, যখন পিভি এর মান বাড়বে। তাহলে এই তিনটার ক্ষেত্রে পিভি এর মান বৃদ্ধি কোনটায় পেয়েছে, এইটাই। তাহলে এইটা হবে আমাদের T3, এটা T2, এটা T1। তাহলে যে ক্ষেত্রে পিভি এর মান বেশি হবে, তাহলে পিভি এর মান এটার জন্য কত, এইটা হলো সব থেকে বেশি পিভি এর মান। পিভি এর সর্বোচ্চ মান হলো এইটা। আর এইটা হলো আমাদের এই অংশটুকু যদি দেখি, এটা PV2, তাহলে PV2 এর মান তার থেকে কম। আর এইটুকু হলো আমাদের PV1, তাহলে PV1 এর মান সবচেয়ে কম। তাহলে এখন আমরা বলতে পারি অতএব T3 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T1। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ কোশ্চেন। হ্যাঁ, যে এরকম একটা লেখচিত্র দেওয়া থাকবে, সেই লেখচিত্রে T1 T2 লেখা আছে, বলা হলো যে T1 T2 T3 এর মধ্যে সম্পর্ক কেমন। তাহলে সেই সম্পর্ক দেখাতে গেলে আমাদের এই রিলেশনটা জানা লাগবে যে T3 ইজ গ্রেটার দ্যান T1, T2 ইজ গ্রেটার দ্যান T1। যদি এরকম থাকে তার মানে T1 T2টা মনে রাখার দরকার নেই, আমাদের মনে রাখতে হবে যে সর্ববেশি যে জায়গাটা দখল করছে, অর্থাৎ সর্ববাহিরের যেটা, সেইটা হবে সর্বোচ্চ বেশি তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে, এইটা হলো আমাদের P বনাম V লেখচিত্র। এখন এই লেখচিত্রগুলোকে যদি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করি, ঠিক আছে, দুইটা গেল আমাদের। আমরা এখানে যেটা দেখলাম যে P বনাম V লেখচিত্র। এখন 2 নম্বরে আমরা দেখতে চাই P ভার্সাস 1/V অথবা 1/P ভার্সাস V, এই লেখচিত্রটা দেখতে চাই আমরা। তাহলে এইটা যদি দেখতে চাই তাহলে P ইজ ইকুয়াল টু 1/V ইন্টু K, এইটা। তাহলে 1/V বলতে কি বুঝবো আমরা এটা, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু P আর x ইজ ইকুয়াল টু 1/V, m ইজ ইকুয়াল টু K। তাহলে 1/V কে যদি আমরা x অক্ষে নিই তাহলে কি 1/V কেই যদি আমরা x অক্ষে নিই আর এটা যদি P অক্ষ হয় তাহলে এটার লেখচিত্র কি হবে। তাহলে তখন কি আমরা বলতে পারবো না যে y প্রপোর্শনাল টু x যদি হয় তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক একইভাবে যদি আমরা এটার এইভাবে করে দেখাতে চাই যে এদিকে নেব আমরা V আর এদিকে 1/P, তাহলে সেক্ষেত্রেও আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। এইটা একটু মনে রাখতে হবে যে 1/P ভার্সাস 1/V লেখচিত্র যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা পাবো। 1/P ভার্সাস 1/V, এই ধরনের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে হচ্ছে আমরা মূলবিন্দুগামী সরলরেখা পাবো।
এটা 2-এর 1, আর 2 নম্বরটা যদি আমরা এরকম দেখি যে T3 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T1, এটার ক্ষেত্রে আমাদের 1/, যে P ভার্সাস 1/V লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে কি হবে? এটা হচ্ছে 1/V, এটা হলো P, তাহলে এটা মূল বিন্দু। তাহলে সব রেখাগুলোই আমাদের মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে এখন T1, T2, T3 কোনটা বলবো আমরা? T1, T2, T3 কোনটা বলবো আমরা? T1, T2, T3 কি বলবো আমরা? তাহলে এটার ক্ষেত্রে যার ঢাল বড় হবে, কনস্ট্যান্ট কি ছিল আমাদের T, তাহলে কনস্ট্যান্টের মান কত? K, এটাই হলো আমাদের তাহলে ঢাল। এই ঢালের মান যখন বেশি হবে তাহলে সেটা আমাদের বেশি তাপমাত্রায় থাকবে। তাহলে এটা হলো আমাদের T3, এটা হলো T2, এটা হলো আমাদের T1। যার ঢাল কম হবে তার তাপমাত্রা কম থাকবে, যার ঢাল কম হবে তার তাপমাত্রা কম থাকবে। আমরা এটাকে PV = nRT সূত্র থেকেও ব্যাখ্যা করতে পারি, যে PV = KT। তাহলে কে হলো ধ্রুবক, তাহলে P = KT × 1/V। তাহলে এই T এর মান যত বাড়বে তাহলে তার ঢাল বাড়বে। এটা হলো ঢাল, খেয়াল করো ভালো করে। তাহলে এটা হলো ঢাল, এই ঢালের মান যত বৃদ্ধি পাবে তাহলে কি হবে? এই ঢালের মান বৃদ্ধি পেলে তাহলে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে এই T3 ঢাল সব থেকে বড় হবে। তাহলে এই তাপমাত্রা যেটা বেশি তার ঢাল তত বড় হবে, তাপমাত্রা যত কম হবে তার ঢাল তত ছোট হবে। তাহলে এই যদি এরকম না থেকে যদি এইটা গ্রাফ হতো, এখন বলা হলো যে T1, T2, T3-র মধ্যে রিলেশন কেমন, তখন আমরা এইটাই থেকে বলবো যে T3 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T1। কারণ কি? কারণ T3-র ঢাল সব থেকে বড়, যার ঢাল বেশি হবে তার তাপমাত্রার মান তত বেশি হবে। এটাকে আমরা 1/P ভার্সাস V লেখচিত্রেও দেখাতে পারি, এটা সেম গ্রাফ পাবো আমরা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা লেখচিত্র। আর একটা লেখচিত্র হচ্ছে PV বনাম P যদি আমরা করি। লেখচিত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট এখানকার, কারণ হচ্ছে বয়েলের সূত্র থেকে, বয়েলের সূত্রের বিবৃতি তো আর পরীক্ষায় আসে না, বয়েলের সূত্রের বিবৃতি আমাদের আসে না, কিন্তু কি আসে? বয়েলের সূত্রকে বিভিন্নভাবে উপস্থাপন করার পদ্ধতিটা আসে। তাহলে 3 নম্বর হচ্ছে PV ভার্সাস P বা PV ভার্সাস V, এরকম লেখচিত্র যদি আমরা আঁকাতে চাই তাহলে কি হবে? তাহলে এই দিকে প্রথমে আমরা নিলাম কত? P, এদিকে কত? PV। তাহলে PV এর মান আমরা দেখেছি, PV এর মান নির্দিষ্ট তাপমাত্রায় কারোর সাথে পরিবর্তন হয় না। P যদি বাড়ানো যায় V কমে যাবে, V যদি বাড়ানো যায় P কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে PV কি থাকবে? সব সময় একটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে P এর মান যদি আমরা বাড়াতেও থাকি তাহলে PV এর মান কি হবে? PV এর মান কনস্ট্যান্ট থাকবে, কারণ P ভ্যারিজ অ্যাজ 1/V। তাহলে PV সমান কত? PV সমান ধ্রুবক। তাহলে PV সমান যদি ধ্রুবক হয় তাহলে এইরকম একটা লেখচিত্র পাবো আমরা। ঠিক আছে, P এর মান যদি বৃদ্ধি করি, এটাতে যদি P এর মান এইদিকে বাড়ছে তথাপিও PV কনস্ট্যান্ট থাকছে, কারণ কি? সাথে সাথে V এর মান কমে যাচ্ছে, P বাড়াচ্ছে আমরা, V এর মান কমে যাচ্ছে, যার কারণে PV এর মান কি হবে? PV এর মান কনস্ট্যান্ট থাকবে। এটাকে যদি আমরা এভাবে দেখি যে এদিকে V, এদিকে PV, এটা, তাহলে এক্ষেত্রেও এটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, V এর মান যদি বাড়াতে থাকি তাহলে P এর মান কমে যাবে, কারণ P ভ্যারিজ অ্যাজ 1/V। তাহলে একটা বাড়ে একটা যদি কমে তাহলে তাদের গুণফলের মান কি থাকবে? সবসময় একই থাকবে, গুণফলের মান সর্বদা একই থাকবে। তাহলে এটা হলো আমাদের একটা সূত্র, এই গ্রাফ। আর একটা গ্রাফ হচ্ছে যে log P ভার্সাস log V লেখচিত্র এটা। তাহলে আমরা জানি
পিভি সমান কে, ধ্রুবক। তাহলে লগ পিভি ইজ ইকুয়াল টু লগ কে, বা লগ পি প্লাস লগ ভি ইজ ইকুয়াল টু লগ কে, বা লগ পি ইজ ইকুয়াল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে। তাহলে এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এইটুকুকে যদি আমরা ওয়াই বলি, তাহলে এইটুকু যদি এক্স হয়, তাহলে এম এক্স প্লাস সি, যেখানে এম ইজ ইকুয়াল টু -1, তার মানে নেগেটিভ ঢাল। এম এর মান কত? -1। তাহলে -1 মানে কি, এই সমীকরণটা যেটা তৈরি হয়েছে এই সমীকরণের ঢাল হলো -1। তাহলে নেগেটিভ ঢালের লেখচিত্র সম্পর্কে আমরা কি জানি? যদি এই দিকে আমরা নিই লগ ভি, এদিকে হচ্ছে আমাদের লগ পি, এটা মূলবিন্দু। তাহলে লগ ভি যদি 0 হয় তাহলে আমাদের এর মান কত হবে? সি। তাহলে সি মানে লগ কে। তাহলে এরকম একটা জায়গায় থেকে শুরু হবে, তারপরে এরকম একটা জায়গা থেকে এইটুকু হলো আমাদের সেই ইন্টারসেপ্টের মান সি, অর্থাৎ লগ কে। তাহলে এই সমীকরণগুলোর ঢাল কত? ঢাল হচ্ছে -1, ঢাল হলো -1। ঠিক আছে, সরি লেখচিত্রটা আমরা একটু ভুল অঙ্কন করেছি, নেগেটিভ ঢালের গ্রাফ এটা না, ভুল অঙ্কন করেছি। এদিকে হচ্ছে লগ ভি, এদিকে হলো লগ পি। এই তাহলে লগ পি আর লগ ভি এর লেখচিত্র যদি আমরা এটাকে এইখানে, এই ভি এর মান যদি 0 হয় এই রাশিটা, তবুও আমাদের লগ পি এর একটা মান থাকছে, সেটা হচ্ছে কত? এইখান থেকে এইটা। তাহলে এখান থেকে নেগেটিভ, অর্থাৎ এই বরাবর যাবে। এই মানটুকু কত হবে? 45 ডিগ্রি হবে। এম ইজ ইকুয়াল টু -1, তাহলে এম ইজ ইকুয়াল টু -1, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু -1, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু -tan 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু -45 ডিগ্রি, তার মানে নিচের দিকে। তাহলে এই কোণটার মান কত হবে? 45 ডিগ্রি। এই তাহলে এ কারণে হচ্ছে আমাদের লগ পি ভার্সাস লগ ভি এর লেখচিত্র। উল্টাটাও করতে পারি আমরা, লগ পি লগ ভি ভার্সাস লগ পি, একই লেখচিত্র হবে। এই তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র সম্পর্কে মোটামুটি একটা কনসেপশন। তাহলে সেই কনসেপশনের জায়গায় দাঁড়িয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এর সূত্রটা মুখস্থ করতে হবে, প্লাস বোঝার জন্য আমাদের এই লেখচিত্রগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি প্রশ্নের কথা বলি আমরা, তাহলে আমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেনে খ নম্বরে যে প্রশ্নটা আসে, অর্থাৎ রিয়ালাইজিং কোশ্চেন, যেটা অনুধাবনমূলক প্রশ্ন, সেই ক্ষেত্রে আমাদের এই গ্রাফগুলোর গুরুত্ব সবথেকে বেশি থাকে। এবং লেখচিত্র অঙ্কন হচ্ছে খ নাম্বার প্রশ্নের মূল উপজীব্য, এটা একটা। আর হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলোতে যদি দেখি আমরা, এই গ্রাফগুলো দিয়ে এদের রিলেশনটা জানতে চাইতে পারে, অথবা এই রিলেশনের লেখচিত্র কোনটা এটা জানতে চাইতে পারে, বয়েলের সূত্রের মানে লেখচিত্রের রূপ কোনটা এটা জানতে চাইতে পারে, লগ পি ভার্সাস লগ ভির লেখচিত্র কোনটা এটা জানার প্রয়োজন হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বয়েলের সূত্রের অ্যাপ্লিকেশন বা ব্যাখ্যাও বলতে পারি আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে না। বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে এতক্ষণ ধরে কি পড়লাম আমরা? এতক্ষণ ধরে যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন মেনে চলে না। কারণ বয়েলের সূত্রটা বিবৃত হয়েছে কাদের জন্য? আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য। তাহলে এখন কেন মানে না? এটা ডেভিয়েশন করে নিয়ে এসে আমরা মানাই, কিন্তু বাস্তব গ্যাস এই সূত্র মানে না। কারণ কি? কারণ হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য যেটা, আদর্শ গ্যাস এর 1 নম্বর, অণুর আকৃতি কি? অণুর আকৃতি অতিশয় ক্ষুদ্র।
অতিশয় ক্ষুদ্র, বাংলাটা মনে রাখতে হবে আমাদের, অতিশয় ক্ষুদ্র, নেগলিজিবল, অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। তাহলে এই দুইটা পয়েন্টকে যদি আমরা আলোচনা করি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুগুলো অতিশয় ক্ষুদ্র, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এদের একটা আয়তন ধরে নিই যে ক্ষুদ্র আয়তন। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি, বাস্তব গ্যাস অণুর আকৃতি ক্ষুদ্র, আর এই অণুসমূহের মধ্যে অল্প আকর্ষণ বল বিদ্যমান, অল্প আকর্ষণ বল বিদ্যমান। এই দুটি কারণে, এই দুইটা ডেভিয়েশনের কারণে, এই দুটি বিচ্যুতির কারণে দেখা গেল যে বয়েলের সূত্র বাস্তব গ্যাসের ক্ষেত্রে মেনে চলে না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে না। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না কেন? আর একটা নোট হচ্ছে আমাদের, বয়েলের সূত্র নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, গ্যাসের বয়েলের সূত্র নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় গ্যাসের ধর্ম ব্যাখ্যায় সফল, কিন্তু উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় এর বিচ্যুতি লক্ষ্য করা যায়। তার মানে ওই যে এলপিএইচটি যেটা, এই অবস্থায় হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে সেই অবস্থায় হচ্ছে বয়েলের সূত্র প্রযোজ্য। কোনো গ্যাসীয় পদার্থ যখন হচ্ছে লো প্রেশার এবং হাই টেম্পারেচারে থাকে, তখন গ্যাসীয় পদার্থগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যায় বয়েলের সূত্র খুব সফলভাবে কার্যকর। কিন্তু এর ব্যত্যয় যদি ঘটে, অর্থাৎ লো টেম্পারেচার হাই প্রেশার, সেই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না, তাদের ক্ষেত্রে ধর্মের বিচ্যুতি লক্ষ্য করা যায়। আর একটা অবস্থা আছে যেটা দেখা যায় যে কোনো গাড়ির চাকা একটা বায়ুপূর্ণ অবস্থায় থাকে, এটা একটা ভি আয়তনের একটা গাড়ির চাকা, এর মধ্যে বায়ুপূর্ণ আছে। তাহলে বায়ুপূর্ণ থাকলে এর আয়তন ভি কনস্ট্যান্ট, এখন এর মধ্যে চাপও কনস্ট্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই গাড়িটা যদি চলতে থাকলে একটা সময় এটা বাস্ট করে বের হয়ে যায় কেন? কারণ হচ্ছে যখন এটা রাস্তায় চলে, এই রাস্তার সাথে এর ঘর্ষণ বল কাজ করে। তাহলে ঘর্ষণ বল কাজ করার ফলে কি হয়, টি ইনক্রিজিং হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে বয়েলের সূত্র সেখানে কিন্তু আর কাজ করবে না, কারণ বয়েলের সূত্র হচ্ছে টি কনস্ট্যান্ট অবস্থায় কার্যকর। তাহলে টি কনস্ট্যান্ট অবস্থায় আমাদের বয়েলের সূত্র কার্যকর। তাহলে এখানে যেহেতু টি কনস্ট্যান্ট থাকছে না, অতএব এখানে আর বয়েলের সূত্র মানে কার্যকর হবে না। তাহলে যখন এর ভি চাপ বেড়ে যাচ্ছে, চাপ বেড়ে কেন বাড়ছে? তাপমাত্রার কারণে চাপ বাড়ছে। তাহলে চাপ বেড়ে গিয়ে বয়েলের সূত্রে হওয়ার কথা, চাপ বেড়ে গেলে আয়তন কমে যাওয়ার কথা, কিন্তু এখানে আয়তনও কমে না, যার ফলে কি হয়, এই চাকাটা তখন বাস্ট করে বায়ুগুলো বের হয়ে যায়। কারণ কি? কারণ এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই অবস্থায় বয়েলের সূত্র কাজ করবে না। একটা বেলুন যদি আমরা নিই, সেই বেলুনের ক্ষেত্রে আমরা ফুঁ দিতে থাকি, ফুঁ দিতে থাকলে কী হয়, আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে আয়তন বেড়ে গেলে তো চাপ কমে যাওয়ার কথা, কিন্তু একটা সময় যেই বেলুনটা ফুটে যায়। কারণ কি? কারণ এখানে বয়েলের সূত্র কাজ করছে না, পি ভার্সাস 1/v, পি প্রপোর্শনাল টু 1/v না। কারণ হচ্ছে এখানে
যখন আমরা ফু দিচ্ছি তখন এর মধ্যে নতুন বায়ু প্রবেশ করছে, তার মানে এম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এম যদি বৃদ্ধি পায় তাহলে বয়েলের সূত্র কার্যকর। বয়েলের সূত্র সেখানেই কাজ করবে যেখানে টি এবং এম কনস্ট্যান্ট থাকবে, যেখানে টেম্পারেচার থাকবে হাই, প্রেশার থাকবে কম। এই সমস্ত শর্তগুলোর উপরে আমাদের বয়েলের সূত্র কার্যকর হয়। তাহলে বয়েলের সূত্রের কার্যকারিতা কোথায়? বয়েলের সূত্রের কার্যকারিতা কোথায় এইটা আমাদের একটু এক বাক্যে মনে রাখতে হবে। লো প্রেশার হাই টেম্পারেচার অবস্থায়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ভর কনস্ট্যান্ট অবস্থায়, গ্যাসের তাপমাত্রা কনস্ট্যান্ট অবস্থায়। এই পয়েন্টগুলো একটু নোট করে নেব তোমরা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বয়েলের সূত্রের কার্যকারিতা। তাহলে এখানে আমরা শুধুমাত্র বয়েলের সূত্রই আলোচনা করছি। বয়েলের সূত্রের ক্ষেত্রে একটা প্রয়োগ যদি আমরা দেখি, যে কোনো একটা হ্রদ, এইটা হ্রদ, এইটা হলো হ্রদের উচ্চতা। হ্রদের উচ্চতা হলো এইচ। তো হ্রদে কি থাকে? পানি থাকে, পানি। তো এই হ্রদের যদি এমন হয় তাহলে এর চাপ আয়তন কিভাবে পরিবর্তিত হয়? তাহলে উপরে থাকে কি? উপরে বায়ুর চাপ থাকে, বায়ুর চাপ। আর নিচে কি থাকবে? বায়ু প্লাস পানির চাপ, পানির চাপ। তাহলে নিচের চাপ হচ্ছে কি? দুইটা, বায়ুর চাপ প্লাস পানির চাপ। নিচের আয়তন, একটা বুদবুদ বা একটা বেলুন যদি আমরা নিচে রাখি তাহলে সেই বেলুনের একটা আয়তন থাকবে। তাহলে এই বেলুনটা যদি উপরে উঠে যায়, তাহলে এই বেলুনটা উপরে উঠে গেলে এই পানির চাপটা তখন আর এর উপরে কাজ করছে না, তখন কি হয়ে যাবে? এর আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে যাবে। এই কনসেপশনটুকু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এর অঙ্ক করার জন্য এই কনসেপশনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কোন জায়গায় চাপ বেশি, কোন জায়গায় চাপ কম, এটা খেয়াল রাখতে হবে। যেখানে চাপ বেশি সেখানে আয়তন কম, যেখানে চাপ কম সেখানে আয়তন বেড়ে যাবে। তাহলে এখানে দেখা গেল যে চাপ বেশি, কারণ এখানে বায়ুর চাপ আছে প্লাস পানির চাপ আছে। কারণ কি? কারণ হচ্ছে কোনো একটা টেবিলের উপরে যদি আমরা একটা বই রাখি, তাহলে এই টেবিলের উপরে কিসের চাপ? শুধুমাত্র এই কলমটার চাপ। কিন্তু আমার হাতের উপরে কী চাপ? এই কলমটার চাপ প্লাস এই ডাস্টারটার চাপ। তাহলে এই দুইটা চাপ যোগ হয়ে আমার হাতের উপরে, তাহলে হাতের উপরে চাপ কত বলবো আমরা? ডাস্টারের চাপ প্লাস কলমের চাপ। ডাস্টারের উপরে চাপ কত? কলমের চাপ। তো হ্রদের উপরিতলে যেটা ঘটে সেটা হচ্ছে শুধুমাত্র বায়ুর চাপ থাকে, কিন্তু হ্রদের তলদেশে এসে কি হয়? বায়ুর চাপ প্লাস পানির চাপ। এইগুলো নিয়ে আমাদের স্পেসিফিক অনেক গাণিতিক উদাহরণ আছে, যেগুলো তোমরা একটু দেখবা, দেখলে বুঝতে পারবা। আর নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যখন যাব আমরা, তখন এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এর পরের লেকচারে আমি তোমাদের সাথে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আল্লাহ হাফিজ।